গুড মর্নিং, দ্য ইমপারফেক্ট বং চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। গুড মর্নিং ফ্রম কাঠমান্ডু। এখন সময় হয়েছে সকাল 7টা। কাঠমান্ডু থেকে আজকে আমরা যাব পোখরা। এই পেছনে আমাদের হোটেল প্রাইম সুইট। এখানেই আমরা ছিলাম লাস্ট 3 দিন। এর আগের ভিডিওতে আমাদের কলকাতা থেকে কাঠমান্ডু এসে পৌঁছানোর গল্প এবং কাঠমান্ডুতে আমাদের 3 দিনের স্টে, এই সমস্ত কিছু শেয়ার করেছি। যদি দেখে না থাকো ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই দেখে নিতে পারো। আমাদের ট্রাভেল এজেন্ট আমাদেরকে একটু মিসগাইড করেছিল, বলেছিল কারেন্সি কনভার্সনটা বর্ডার থেকেই করে নিতে হবে, কিন্তু এখানে হোটেলে পেমেন্ট করার সময় আমি কথা বললাম, এখানে ওরা কনভার্ট করে, তোমরা ইন্ডিয়ান কারেন্সিতেও এখানে পেমেন্ট করতে পারো। 1.6 রেট দেয়, যেটা ট্রু ভ্যালু। ট্রাভেল এজেন্ট আমাদের থেকে কিন্তু একটা কমিশন কেটেছে, 1.55 রেট দিয়েছিল আমাদেরকে। তো এইগুলো একটু যাচাই করে আসবে। এই হোটেলের কন্ট্যাক্ট ডিটেলস আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। তোমরা ইন্ডিয়া থেকে যদি বুকিং করতে চাও হোয়াটসঅ্যাপ কল করতে পারো বা অনলাইন বুকিং করতে পারো। বেশ ভালো, দারুণ সার্ভিস। কাঠমান্ডু থেকে পোখরা মোটামুটি 200 কিলোমিটার ডিস্টেন্স। যেতে 6-6.5 ঘন্টা সময় লাগার কথা। এখন নেপালে কিছুদিন আগেই যেহেতু একটা বিশাল ডিসাস্টার হয়েছে, তো তার জন্য অনেক রাস্তাই বন্ধ আছে, অনেক জায়গায় অনেক ডাইভারশন আছে। তো সেই জন্য আমরা সকাল সকাল বেরোচ্ছি। তো সেই সব ইনফরমেশন, আমাদের কি এক্সপিরিয়েন্স হচ্ছে, সব কিছু থাকবে এই ভিডিওতে। তোমরা ভিডিওটা পুরোটা অবশ্যই দেখো আর সাথে থেকো। ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক করো, একটু কমেন্ট করে জানিও কেমন লাগছে, তাহলে আমরাও একটু এনার্জি পাই আরও ভালো কন্টেন্ট বানানোর জন্য। আবার বল হর হর মহাদেব, জয় শিব শম্ভু, জয় পশুপতিনাথ কি জয়। তো মহাদেবের নাম নিয়ে আমরা আমাদের জার্নি শুরু করলাম কাঠমান্ডু থেকে পোখরার উদ্দেশ্যে। প্রায় ঘন্টাখানিক খুব ভালো রাস্তা দিয়ে এলাম, কিন্তু তারপরে এখন পাহাড় ক্রস করছি একটা। এখানে ভয়ঙ্কর বাজে রাস্তা, ল্যান্ডস্লাইড হয়েছে, রাস্তাটার অবস্থা প্রচণ্ড খারাপ আর জ্যাম লেগে গেছে রাস্তায়। তো সময় হয়েছে সকাল 9টা। এখন এসে দাঁড়িয়েছি ব্রেকফাস্টের জন্য। সবাই সেম ব্রেকফাস্ট, সবাই ম্যাগি খাচ্ছে, পাহাড়ি ম্যাগি, রেডিমেড ম্যাগি বানানোই ছিল, ফটাফট 5 মিনিটের মধ্যে দিয়ে দিল। এই অসাধারণ লোকেশনে রাস্তার একদম সাইডে একটা ছোট্ট ধাবা টাইপ রেস্টুরেন্টে আমরা দাঁড়িয়েছিলাম। ব্রেকফাস্ট হয়ে গেল, এখন আবার জার্নি শুরু। তো দুপুর 12টা আমরা এসে পৌঁছালাম মনোকামনা দেবীর মন্দিরের গেটের সামনে। এই পেছনে দেখতে পাচ্ছ এটা মনোকামনা দেবীর মন্দিরের গেট, কিন্তু আজকে একাদশী, তো সেই কারণে এখানে রোপওয়ে বন্ধ আছে আপাতত, 2-3 দিন বন্ধ থাকবে দুর্গাপূজার কারণে। রোপওয়ে করে এখান থেকে যাওয়া যায় মন্দিরের সামনে অবধি। এবারে গাড়ির রাস্তাও রয়েছে, এখন দেখছি আদৌ আমরা পৌঁছাতে পারি কিনা সেই অবধি, দেখা যাক। তো আনফর্চুনেটলি আমরা মন্দির যেতে পারছি না। এখানে রোপওয়ে যে সার্ভিসটা রয়েছে সেটা দেখো, পুরো পাহাড়ের উপরে নিয়ে যায় রোপওয়ে করে। এই রাস্তা যদি গাড়ি করে যেতে হয় তো 3-4 ঘন্টা সময় লাগবে এখান থেকে। তো সেটা দেখে আমরা আর আজকে পোখরা পৌঁছাতে পারবো না। তো আমরা থেকে শিখছি, তোমরা দেখে শেখো। ট্রাভেল এজেন্টের ওপর পুরোপুরি ভরসা করে এসো না, নিজেরা যাচাই করে এসো। আমাদের পরিচিত ট্রাভেল এজেন্ট ছিল বলে আমরা ভরসা করে এসেছিলাম, কিন্তু সেটা কখনোই করা উচিত না। তো মনোকামনা দেবীর মন্দির তো যাওয়া হলো না, এবার কিছু করার নেই, বাকি জার্নি তো কন্টিনিউ করতেই হবে। এখন যাচ্ছি পোখরা ঘুরবো এবং তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। একটা জিনিস শিক্ষা হয়ে গেল, পুজোর সময় নেপালে আসাটা একদমই ঠিক নয়। নেপালের এই জিনিসটা কিন্তু দারুণ লাগলো, এখান দিয়ে এরকম লাইন দিয়ে চার্জিং পয়েন্টগুলো করা রয়েছে এখানে, আর এখানে সুন্দর একটা রেস্টুরেন্ট, প্রচুর ওপেন স্পেস, এখানে ফুচকা স্টল, ওয়াশরুম রয়েছে, এদিকে সুন্দর করে একটা দোলনা বানানো, আর এরকম লোকেশন। বেশ ভালো লাগলো এই কনসেপ্টটা। তো সময় হয়েছে বিকেল 5টা। আমরা ফাইনালি এসে পৌঁছলাম পোখরা আমাদের হোটেলে।
এই পেছনে দেখতে পাচ্ছ হোটেল মুরানো। আজকে প্রপার লাঞ্চও হয়নি, রাস্তা প্রচণ্ড খারাপ ছিল, সেরকম একটা ভিডিও করতে পারিনি। পোখরা সিটির মধ্যে ঢোকার পর একটু ভালো লাগছে, বাকি মানে কাঠমান্ডু থেকে পোখরা অবধি রাস্তার 80% অবস্থা খুব খারাপ, মানে ডিজাস্টারে একদম তছনছ হয়ে গেছে রাস্তা। তো পোখরাতে আমাদের হোটেলের রুম টুরটা তোমাদের দিয়ে দিই। এই হচ্ছে আমাদের রুম নাম্বার 405। রুমটা বেশ সুন্দর। এখানে একটা ডাবল বেড আছে, এখানে একটা সিঙ্গেল বেডও রয়েছে। এটা একটা 3 বেডেড রুম, পাশে একটা ছোট্ট টেবিল, এদিকেও একটা ওয়ার্কিং ডেস্ক টাইপের, সঙ্গে দুটো চেয়ার। এখানে টি কিট রয়েছে উইথ ইলেকট্রিক কেটল, আর দুটো মিনারেল ওয়াটারের বোতল দিয়েছে। একটা বেশ বড় সাইজের টিভি আছে, এখানে অনেকগুলো প্লাগ পয়েন্ট রয়েছে। এখানে একটা ক্যাবিনেট আছে, এসি আছে রুমে। এখানে একটা ছোট্ট সাইড টেবিল আছে, আর এই হচ্ছে ব্যালকনি। এই হচ্ছে ব্যালকনি থেকে ভিউ, বেশ সুন্দর হোটেলটা, ভিউটাও বেশ ভালো। আর এই হলো টয়লেট, ঠিকঠাক স্ট্যান্ডার্ড, বেশি বড় না, পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট। এখানে বেসিন রয়েছে, এখানে একটা মিরর আছে, এখানে শাওয়ার রয়েছে, টাওয়াল রয়েছে, সেন্ট্রালাইজ গিজার। তো সময় হয়েছে রাত 10টা, আমরা ডিনার করে নিলাম। হোটেলের পাশেই একটা ছোট্ট রেস্টুরেন্ট ছিল, সেখানেই আমরা আজকে ডিনার সারলাম। আমি তো অ্যাজ ইউজুয়াল ভেজ থালি নিয়েছিলাম, কিন্তু তনয়া নিয়েছিল এখানকার চিকেন বিরিয়ানি। খুব একটা সুবিধা ছিল না যদিও। যাই হোক, আমাদের ডিনার আজকের মতো হয়ে গেল। কালকে একদম ভোরবেলা আমরা যাব সানরাইজ দেখতে, আর আরও অনেকগুলো ট্যুরিস্ট স্পট আমরা ভিজিট করব পোখরার। তো এখন গুড নাইট, আবার কাল সকালে দেখা হচ্ছে, টাটা। গুড মর্নিং, সময় হয়েছে সকাল 4:30। আমরা এখন যাচ্ছি সারাংকোট সানরাইজ পয়েন্টে। একদম পাহাড়ের টপে চলে এসেছি। এখন সময় হয়েছে 5:30। 6টায় হচ্ছে সানরাইজ টাইম, পুরো অন্ধকার এখনও। আর এখানে প্রচুর হোটেল, একদম টপে চলে এসেছি। অনেকগুলো সিঁড়ি ভেঙে ওপরে আসতে হলো। আর এই উপরে এসেও কিন্তু এই ভিউ পয়েন্টেও প্রচুর হোটেল রয়েছে। এই সামনে থেকে সানরাইজ হবে। এই জায়গাটা বেশ সুন্দর। নেক্সট টাইম নেপালে এলে সারাংকোটে থাকতে হবে, দারুণ জায়গাটা। পুরো পোখরা সিটিটা নিচে দেখা যাচ্ছে। একটু পরেই সানরাইজ হয়ে গেলে অদ্ভুত সুন্দর একটা ভিউ আসবে। আরও অনেকটা উপরে চলে এলাম। এখানে টিকিট রয়েছে 60 টাকা করে এন্ট্রি টিকিট কেটে। আমরা এখন একটা টাওয়ারে উঠছি। এখানে একটা টাওয়ার টাইপ করা রয়েছে, তার উপর থেকে সানরাইজ দেখা যাবে। এখন একটা অসাধারণ সুন্দর সানরাইজ আমরা এক্সপেক্ট করছি। এই যে এখানে একটা সুন্দর করে ম্যাপের মধ্যে সব পিকগুলোর মার্কিং করা রয়েছে খুব সুন্দর করে। আর এই সামনে রয়েছে অন্নপূর্ণা বন। এখন মেঘে ঢেকে গেছে, কিন্তু আমরা যখন এসেছিলাম তখন অনেকটাই ক্লিয়ার দেখা যাচ্ছিল। তো অসাধারণ সুন্দর একটা সানরাইজ দেখলাম, মনে থাকবে বহুদিন অবধি। জায়গাটা খুবই সুন্দর, কিন্তু একটু ওভারক্রাউডেড হয়ে গেছিলো সকালের দিকে, বাট বেশ ভালো লাগলো। দারুণ একটা এক্সপিরিয়েন্স হলো। দেখো, ক্লিয়ার থাকলে এরকম ভিউ পাওয়া যায় এই পয়েন্ট থেকে। ড্রোন ওড়াতে হয়, ড্রোন। তো যখন আসছিলাম এই পথ দিয়ে তখন তো রাত ছিল, ভোর 4:30টার সময়, একদম অন্ধকার ছিল। তো রাস্তাটা বুঝতে পারিনি এত সুন্দর। এখন হোটেলে ফেরার সময় রাস্তাটা দেখতে পাচ্ছি অসাধারণ, একদম পাহাড়ের মধ্যে দিয়ে, জঙ্গলের মধ্যে দিয়ে আঁকা বাঁকা রাস্তা, নিচে নদী দেখা যাচ্ছে, দূরে পাহাড়, অন্নপূর্ণা রেঞ্জ পেছনে, অসাধারণ একটা ভিউ। তো হোটেলে ফিরে গেছি, এখন ব্যালকনিতে দাঁড়িয়ে একটু কফি এনজয় করি, দেন আমরা যাব ব্রেকফাস্ট করতে। দেখো, পোখরার আমাদের হোটেলের রুমে কিন্তু কোনো ফ্যান নেই।
হ্যাঁ এসি আছে কিন্তু কোনো ফ্যান নেই, হয়তো এখানকার ওয়েদার ঠান্ডা বলে হয়তো ফ্যান নেই যেরকম আমাদের দার্জিলিংয়ের হোটেলগুলোতে, কিন্তু এখানে কিন্তু এখন রীতিমতো গরম, মানে সন্ধ্যার পর ঠান্ডা লাগছে ঠিকই, কিন্তু আমাদের কিন্তু ঘরে এসি চলছে, কালকে রাতেও এসি চলেছে। ওই যে ব্রেকফাস্ট চলে এসছে, এখানে হচ্ছে ব্রেড আর পোচ, আর কাকিমা খাচ্ছে আলু পরোটা। সময় হয়েছে সকাল 10টা, আমরা এখন বেরোচ্ছি আজকের লোকাল সাইট সিনের জন্য। আজকে আমরা ভিজিট করব গুপ্তেশ্বর টেম্পল, দেবীজ ওয়াটারফল, বিন্দুবাসিনী টেম্পল আর ফেওয়া লেক। তো চলো আজকে জার্নি শুরু করা যাক। তো আমরা এসে পৌঁছে গেছি আমাদের আজকের ফার্স্ট ট্যুরিস্ট স্পট বিন্দুবাসিনী টেম্পল। আসতে বেশিক্ষণ সময় লাগেনি, আমাদের 10 থেকে 15 মিনিট সময় লাগলো এখানে আসতে। এই হলো মন্দির যাওয়ার রাস্তা, এই সিঁড়ি উঠে গেছে ওপর দিকে। পোখরা শহরের প্রাচীনতম মন্দির হলো এই বিন্দুবাসিনী মন্দির। টিলার একদম টপে অবস্থিত এই মন্দির চত্বর থেকে পোখরা শহরের এক দারুণ ভিউ পাওয়া যায়। ট্যুরিস্টদের পাশাপাশি লোকাল মানুষজনেরও ভিড় ছিল এই মন্দিরে। এখানে ভগবান বিষ্ণু, মহাদেব, মা দুর্গা, মা কালী, গণেশ, সরস্বতী, রাম, সীতা ও হনুমানজির পাশাপাশি আরও অনেক দেবদেবীর পুজো হয়। ছোট ছোট অনেকগুলো মন্দির করা রয়েছে সমস্ত দেবদেবীদের জন্যে। শিবরাত্রির দিন এখানে বিশাল বড় অনুষ্ঠান সহযোগে পুজো হয়। ট্যুরিস্ট, লোকাল লোকজন এবং সমস্ত পুণ্যার্থীরা খুব নিষ্ঠার সাথে পুজো দিচ্ছিলেন। ধূপ, ধুনো, ঘণ্টার শব্দ সব মিলিয়ে এক দারুণ পজিটিভ ভাইব ছিল এই জায়গাটায়। বেশ লাগছিল এখানে সময় কাটাতে। এখানে বেশ অনেকক্ষণ সময় কাটালাম আমরা। বেলা বাড়ার সাথে সাথে গরমটাও কিন্তু প্রবল ছিল। এই রোদের তাপ যদি না থাকতো, শীতকালে এলে আশা করি আরও সুন্দর লাগবে এখানে। তো বিন্দুবাসিনী মন্দির দর্শন হয়ে গেল আমাদের। এবার আমরা যাব গুপ্তেশ্বর টেম্পল। তো আমরা এখন এসে পৌঁছে গেছি গুপ্তেশ্বর মহাদেব মন্দিরে। এখানে ঢোকার সাথে সাথেই প্রচুর শপিংয়ের দোকান রয়েছে। তনয় কোথায়? তনয় দেখলে তো পাগল হয়ে যাবে। এখানে টিকিট রয়েছে 100 টাকা ইন্টারন্যাশনাল ভিজিটার্সদের জন্য। এইখান থেকে এন্ট্রি করে এই নিচে একটা কেভ রয়েছে। এই কেভের ভেতর রয়েছে গুপ্তেশ্বর মহাদেবের মন্দির, কিন্তু মন্দিরের ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড না। গুহার ভেতর ঢুকে গেছি, বাইরে থেকে বোঝা যাচ্ছিল না। ভেতরে একটা বিশাল বড় গুহা, খুব ন্যারো স্পেস। দেখো মাথা নিচু করে চলতে হচ্ছে, বেশ অ্যাডভেঞ্চারাস জায়গাটা। তো গুপ্তেশ্বর মহাদেব কেভের একদম নিচে চলে এসেছি, আর সামনে যে জিনিসটা দেখলাম সেটা জাস্ট অবিশ্বাস্য। মানে বাইরে থেকে দেখে বোঝাই যাচ্ছে না যে ভেতরে এরকম সুন্দর একটা নৈসর্গিক দৃশ্য আমরা দেখতে পাবো। ঝর্ণাটা জাস্ট অকল্পনীয় সুন্দর লাগছে, তোমরা একটু দেখো। পোখরা এলে অবশ্যই এসো, এখানে দারুণ লাগবে। লাইমস্টোনের কেভ, আর এরকমভাবে জল পড়ছে, নিচেও জল, একটু পিছল আছে, সাবধানে করতে হবে। তো গুপ্তেশ্বর কেভের তলা থেকে যে ওয়াটারফলটা আমরা দেখলাম দূর থেকে, এবার মোস্ট প্রবাবলি সেই ফলটা দেখতে যাচ্ছি। রাস্তার জাস্ট অপোজিটেই দেবীজ ফল। গুপ্তেশ্বর মহাদেব টেম্পলের গেট এখানে, আর এই রাস্তার অপোজিটেই রয়েছে দেবীজ ফল। এখানেও এন্ট্রি টিকিট রয়েছে 100 টাকা করে।
গুপ্তেশ্বর মহাদেব কেভটা এই নিচেই রয়েছে, ওখান থেকে আমরা এই ওয়াটারফলটা দেখছিলাম আর এখন এখান থেকে দেখছি। তো দেবীজ ফল ঘোরা হয়ে গেল, এবার আমরা কিছুক্ষণ পর লাঞ্চ করব আর তারপর বিকেলের দিকে আমরা যাব আজকে ফেওয়া লেক। তো এই দেবীজ ফলের পাশেই এখন আমরা এখানে লাঞ্চ করতে এসেছি। এখন সময় হয়েছে দুপুর 12:30। নেপাল ট্যুরে এসে যদি সুভিনিয়ার বা গিফট আইটেম কিছু কিনতে হয় তাহলে আমি সাজেস্ট করব কাঠমান্ডু থেকে নিতে। সেম জিনিসগুলোই পোখরাতেও পাওয়া যাচ্ছে, কিন্তু দাম একটু বেশি। নেপালের স্ট্যান্ডার্ড খাবার ভেজ থালি, এখানে আছে ভাত, ডাল, দই, আচার, স্যালাড, আলু ভাজা, এখানে রাই শাক, এখানে পাঁপড় আর এখানে একটা সবজি আছে। সাদা জীবন সাদা খানা, খাওয়া দাওয়া করা যাক। তো খাওয়া দাওয়া হয়ে গেল, ট্রাভেল করতে বেরিয়ে তার উপর আবার একটা অজানা জায়গায় এখানে এসে ভেজ খাওয়াটাকে আমি প্রেফার করি, তাই জন্য এখন অবধি ভেজই খেয়েছি। ভালো স্ট্যান্ডার্ড ঠিকঠাক খাওয়ার, আহামরি বিশাল কিছু টেস্টি বলবো না, কিন্তু কাজ চালিয়ে দেওয়ার মতো যথেষ্ট ভালো। আর খেয়ে সবচেয়ে বড় ব্যাপার, খেয়ে কোনো প্রবলেম হচ্ছে না। তো এখন আমরা এখান থেকে হোটেলে ফিরবো, হোটেলে ফিরে কিছুক্ষণ রেস্ট নিয়ে দেন বিকেলে যাব ফেওয়া লেক। বিকেল 4:30 আমরা এখন বেরোচ্ছি ফেওয়া লেক আর লোকাল মার্কেট ঘুরে দেখতে। হালকা হালকা বৃষ্টি শুরু হয়েছে, মেঘলা করে আছে, হালকা ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার, বেশ ভালো লাগছে। ফেওয়া লেক আমাদের হোটেল থেকে কাছেই, হেঁটেই যাওয়া যায়, 5-10 মিনিটের রাস্তা, কিন্তু বৃষ্টি হচ্ছে বলে আমরা গাড়ি করে যাচ্ছি এখন। ফেওয়া লেকের সামনে চলে এসেছি, এখানে বোটিং হয়। এই হচ্ছে বোটিংয়ের রেট চার্ট, এই হচ্ছে বোটিংয়ের গেট, এই যে হলো কাউন্টার। বিশাল বড় ফেওয়া লেক। তো আমরা সবাই রেডি হয়ে গেছি লাইফ জ্যাকেট পরে, এবার বোট আসছে, দেন আমরা বোটিং করব। আমাদের এখানে প্রাইস লাগলো বোটিংয়ের জন্য 1 ঘন্টায় 1650 নেপালি রুপিস। তো উঠে পড়লাম বোটে, এবার শুরু হবে আমাদের বোট রাইড। একজন ড্রাইভার রয়েছেন আমাদের সাথে, প্যাডেল বোট, এটা 2 জন প্যাডেল করতে পারবেন। বেশ বড় বোটটা, 8-9 জন অবধি বোটে ওঠা যায়। আর এই হচ্ছে পোখরার ফেমাস ফেওয়া তাল বা ফেওয়া লেক, হিউজ বিশাল বড়। ওয়েদারটা একদম রোমান্টিক হয়ে আছে, কিন্তু পাহাড়ের পেছন থেকে সানসেট হচ্ছে আর এদিকে হালকা হালকা বৃষ্টি পড়ছে, একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া লেকের ওপর, একদম মনোরম পরিবেশ, দারুণ লাগছে। প্রায় 15 মিনিট ধরে আমরা চলছি। এখানে একটা ছোট্ট আইল্যান্ড আছে, ওই আইল্যান্ডে একটা মন্দিরও আছে, তো সেখানেই আমরা এখন যাব। দারুণ লাগছে বোট রাইডটা, জাস্ট অসাধারণ। আর এসছিও আমরা খুব সুন্দর সময়, রোদের মধ্যে একটু কষ্ট হতো দুপুরবেলায়, ওই কারণে আমরা বিকেলের টাইমটা চুজ করেছিলাম। আর বৃষ্টি হয়ে যাওয়ার পর ওয়েদারটা আরও ঠান্ডা হয়ে গেছে, দারুণ লাগছে। চলে এসেছি এই আইল্যান্ডে, এখানে কিছু টুকটাক দোকানও রয়েছে দেখতে পাচ্ছি। ছোট্ট একটা আইল্যান্ড, এখানে একটা ছোট মন্দিরও রয়েছে। খুবই সুন্দর জায়গাটা, একদম ফটোজেনিক। প্রচুর মাছ রয়েছে এই জলে, দেখো একেবারে প্রচুর মাছ। আমাদের এই টোটাল বোট রাইডটা হচ্ছে 1 ঘন্টার, আর এই আইল্যান্ডে আমাদের 10 মিনিটের স্টে ছিল।
তো ফেওয়া লেকে একটা দারুণ বোটিং এনজয় করে এখন এই মার্কেটে এক্সপ্লোর করতে বেরিয়েছি। প্রচুর দোকান এখানে, প্রচুর। আর কাঠমান্ডুর থেকে এখানকার মেন ডিফারেন্স হচ্ছে এখানে কিন্তু ম্যাক্সিমাম ট্যুরিস্ট হচ্ছে ফরেনার, মানে জার্মানি, ইংল্যান্ড, আমেরিকা, চায়না, সব জায়গা থেকে প্রচুর ট্যুরিস্ট এখানে এসছে। আর সেই কারণে এখানকার চাকচিক্যটা একটু বেশি কাঠমান্ডুর থেকে। দোকানপাটগুলো অনেক সুন্দর করে সাজানো, রাস্তাঘাটও খুব ভালো পোখরার। জিনিসপত্র মোটামুটি একই পাওয়া যাচ্ছে কাঠমান্ডুতে আর এখানে, কিন্তু এখানকার দাম একটু বেশি। এখানে মোটামুটি ডবল দাম। আমরা কাঠমান্ডুতে কমলদার দোকান থেকে যে টি শার্টটা আমি কিনেছিলাম 350 ইন্ডিয়ান রুপিস দিয়ে, সেই সেম টি শার্ট এই পোখরাতে দাম হচ্ছে 1200 নেপালি কারেন্সি। তবে হ্যাঁ, এটাও ঠিক, এখানে অনেক ব্র্যান্ডেড জিনিসপত্র আর ভালো কোয়ালিটির জিনিসও রয়েছে কাঠমান্ডুতে যেটা ছিল না। এই দোকানটা হচ্ছে শুধু খাদির জিনিস পাওয়া যায়। এখানে প্রচুর রেস্টুরেন্টস, প্রচুর পাব, অনেক রেস্টুরেন্টে লাইভ মিউজিকও হচ্ছে। একটা ভালো কোথাও ডিনার করার ইচ্ছা আছে। এই গোটা ট্যুরে তো একদম সাদা জীবন সাদা খানা হয়েছে, তো আজকে একটু ভালো কোথাও খাওয়ার ইচ্ছা আছে। চাইনিজটা এখানে শুনেছি একটু ভালোই করে, আজকে ট্রাই করব। এখানে জাপানিজ ফুডও পাওয়া যায়, জাপানিতেই লেখা রয়েছে। এদিক করো। নেপাল থেকে যেহেতু প্রচুর ট্রেকিং হয় আর ফরেনাররা এখানে এসে প্রচুর ট্রেকিংয়ে যায়, তার জন্য এখানে ট্রেকিংয়ের এরকম দোকান প্রচুর রয়েছে যেখানে ট্রেকিং গিয়ার্স সব পাওয়া যায়। প্রচণ্ড হ্যাপেনিং এই স্ট্রিট। এখানে এসে কি করে 2 ঘন্টা 3 ঘন্টা সময় কেটে যাবে টেরও পাওয়া যাচ্ছে। এরকম সিঙ্গাড়া, ফুচকা, ঘুগনি, জিলাপি এইসবও পাওয়া যাচ্ছে। তো সময় হচ্ছে রাত 10টা, আমরা ডিনার করতে চলে এসেছি। এই মার্কেট কিন্তু অনেক রাত অবধি খোলা থাকে, কারণ এই জায়গাটা এতটাই হ্যাপেনিং জায়গা, আমাদের কলকাতার পার্ক স্ট্রিটের মতো অনেকটা। তাও পার্ক স্ট্রিট ক্রিসমাস বা নিউ ইয়ারের সময় যেরকম হ্যাপেনিং, এখানে সারা বছর সেরকম হ্যাপেনিং। এই রেস্টুরেন্টে আমরা খেতে যাচ্ছি এখন। আর এখানে কিন্তু KFCও রয়েছে, রাইস গার্ডেন রেস্টুরেন্ট অ্যান্ড বার। তো এই গোটা ট্যুরের মোস্ট স্পাইসি খাবার এবার আমরা খাচ্ছি। এই যে দেখে নাও আজকের ডিনার। এখানে আছে হচ্ছে এগ ফ্রাইড রাইস আর এখানে চিলি চিকেন। আজকে আর বলতে পারবো না সাদা জীবন সাদা খানা, এই একটা দিন ওইসবের থেকে ছুটি। তো খাওয়া দাওয়া করা যাক। ভিন্ন দেশ, ভিন্ন জায়গা, ভিন্ন স্বাদ, অনেক কিছু শিখলাম এই ট্যুর থেকে। তোমাদের সঙ্গে সবই শেয়ার করেছি, খুঁটিনাটি যাবতীয় যা ডিটেলস আমরা এখানে ফেস করেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করি এই ভিডিও তোমাদের কিছুটা হলেও হেল্প করবে আগামী দিনে নেপাল ট্যুরের জন্য। আমি এই সিরিজে ডিটেলসে তোমাদেরকে বলেছি, আবারও বলে দিচ্ছি, দুর্গাপুজোর সময় কখনো নেপাল এসো না। আর যে ট্রাভেল এজেন্সির সঙ্গে আসো না কেন, একটু খুঁটিয়ে দেখে নিও, আমাদের মতো বিপদে পড়তে যাতে না হয় তোমাদেরকে। নেপাল খুবই সুন্দর জায়গা, যেরকম ন্যাচারাল বিউটি রয়েছে কাঠমান্ডুতে, পোখরাতে, সেরকম পোখরার এই জমজমাট মার্কেট, এই অসাধারণ সুন্দর সেটআপ, এত দোকান বাজারঘাট, দারুণ এনজয় করেছি আমরা। তো পোখরার এই অসাধারণ সুন্দর জমজমাট মার্কেট থেকে আমরা আমাদের আজকের এই ভিডিও এখানে শেষ করছি। আর আমাদের এবারে নেপাল সিরিজও এখানেই শেষ হচ্ছে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করা না থাকলে সবাইকে রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো সিরিজ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঘুরতে থেকো আর দেখতে থেকো দ্য ইমপারফেক্ট বং। টাটা। চলছে হ্যাঁ, আমাকে একটু পিছিয়ে